তো এই পর্বের শুরুতে দেখা যায় শিওন যখন সুজানের বাবার সাথে ফ্রিজের জিনিসপত্র রাখছিল তখন আবারও অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে যে তোমার ফিয়ান্সি শকিং নিউজ আছে আমার কাছে। শিওন আবারও সেই মেসেজটাকে ইগনোর করে রেখে দেয়। 2 মিনিট পরে আবারও মেসেজ আসে তোমার ফিয়ান্সির আসল রূপ দেখতে হলে এই ভিডিওটা দেখো। শিওন এবার আর কি করবে ভাবতে ভাবতেই তাড়াহুড়ো করে সব গুছিয়ে বারান্দায় চলে যায়। এরপর সে ভিডিওটা প্লে করে আর সেই ভিডিও যেটা জিটং এক প্রকার অ্যাক্সিডেন্টাল ভাবে করে ফেলেছিল আর এটাই অস্ত্র হিসেবে এখন ব্যবহার করে রাগ ঝাড়তে চাইছে। কিন্তু সুজাওয়ে যে জিটংকে চায় না এতে সুজান বা শিওনের কোনো হাত নেই। শিওন ভিডিওতে দেখে সুজান বলছে এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে না আসার জন্য প্ল্যান করে শিওনকে প্রেমে ফেলে ছ্যাঁকা দিতে চায় সুজান। যদিও আমরা জানি শুরুতে এমন প্ল্যান থাকলেও এখন সুজান সত্যি শিওনকে ভালোবাসে। ভিডিওটা খানিকটা দেখে শিওন ফ্ল্যাশব্যাকে ঘটনা কল্পনা করে যখন সুজান সিডিউস করার জন্য নানা প্ল্যান নিয়ে আসতো। এমনকি হাসপাতালেও একদিন গ্যাঞ্জাম হয়। শিওন যেদিন হাসপাতাল থেকে সুজানকে এক প্রকার তাড়িয়ে দিয়েছিল সেদিন সুজান বেশ কড়া কথাও বলেছিল। এরপর শিওন চিন্তা করে সুজাওয়ের বলা কথাগুলা, যেখানে সে বলেছিল সেলিব্রিটিদের সাথে প্রেম করা এত ইজি না, সম্পর্ক ধরে রাখতে অনেক কিছু সহ্য ক্ষমতা থাকতে হয়, অনেক গুজব ওঠে কিন্তু শেষে দেখা যায় সেগুলো কিছুই না। শিওন যখন এসব ভাবছিল তখন সং তাকে কল করে আর বলে ইমার্জেন্সি একটা কেস চলে এসেছে, তার জন্য আসতে হবে। কিন্তু পরেই সং বলে ও তুমি তো সুজানের সাথে সুজানের বাড়িতে তার মা বাবার সাথে দেখা করতে গিয়েছো, থাক আমি অন্য কাউকে ডেকে নেব। এই বলে সং ফোন রেখে দেয় শিওন কিছু বলার আগেই। এদিকে সুজানের মা তার সব আত্মীয়দের কল করে ইনভাইট করে রাতের ডিনারের জন্য। তখন শিওন সেখানে আসে। শিওনকে দেখে সুজান এগিয়ে এসে বলে হানি আজ রাতে অনেক এক্সাইটেড সময় কাটবে, সবাই আসবে, মজা হবে। তবে শিওন আস্তে করে সুজানের হাত সরিয়ে দিয়ে বলে আঙ্কেল আন্টি সরি আমি থাকতে পারবো না, আমার ইমার্জেন্সি একটা কেস চলে এসেছে। এই বলে শিওন বিদায় নিয়ে চলে যায়। সুজান বুঝতে পারে না এখানে কি হলো। শিওনের পিছু পিছু সে যাচ্ছিল কিন্তু তার বাবা আটকায়। এবার তো সুজানের মা তার বাবাকে জিজ্ঞেস করে তোমার সাথে ওর কি কথা হয়েছে, ও এভাবে চলে গেল কেন, তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো। ছেলেটা হাসি খুশি আসছিল কিন্তু এখন এভাবে চলে গেল কেন। সুজানের বাবা বলে আরে আমি এমন কিছুই তাকে বলিনি, আর সে তো বলেই গেল ইমার্জেন্সি অপারেশন আছে তাই চলে গেল। সুজানকে এই নিয়ে ভাবতে সে নিষেধ করে। সুজান আর কি করবে, ওপরে নিজের রুমে চলে যায়। সুজানের মা এখনো তার বাবাকে দোষ দিয়ে যাচ্ছে কিন্তু তার বাবা বলে তুমি বেশি কথা বলো, চুপচাপ এক জায়গায় শান্ত হয়ে বসো তো। সে অন্যদিকে দ্রুত বাসায় এসে নিজের রিডিং রুমে ঢুকে দরজা আটকে দেয়। সুইং ড্রয়িং রুমে বসে গেম খেলছিল। সে তার ভাইয়াকে ডাক দেয় কিন্তু কোনো রেসপন্স না পেয়ে সে বেশ অবাক হয়। কি হয়েছে ব্যাপারটা বোঝার জন্য সুইং রিডিং রুমের দরজার বাইরে থেকে উকি মেরে দেখার চেষ্টা করে, কান পেতে শোনার চেষ্টাও করে। আর অন্যদিকে রাতে সুজান অনেকবার কল দেয় কিন্তু শিওন ফোন ধরে না। সুজানের মা একবার খাবারের জন্য ডেকে যায়। সুজান বলে পরে খেয়ে নেব, এখন আর খেতে ইচ্ছে করছে না। সুজানের মা নিচে এসে আবারও চিন্তা করতে থাকে নিশ্চয়ই তার বাবার সাথে এমন কোনো কথা হয়েছে যার জন্য শিওন এমন আচরণ করলো, আর এই জন্যই তার এখন পর্যন্ত কোনো খবর নেই। এখানে তার বাবা বলে তুমি অনেক স্মার্ট মহিলা, এখন কথা কম বলে খেয়ে নাও। কিন্তু তার মা খেতে বসে না। আর এদিকে সুজান অনেকবার মেসেজ কল করার পরেও শিওনের কাছ থেকে কোনো রিপ্লাই আসে না। সুজান ফোন রেখে দূরে গিয়ে ভাবতে থাকে। তখন কল আসে কিন্তু কল করেছিল উডি। কল করে সুজানের ভয়েস শুনে বুঝতে পারে কিছু একটা হয়েছে। উডি কয়েকবার জিজ্ঞেস করে সুজান ঠিক আছে কিনা কিংবা কিছু হয়েছে কিনা। সুজান উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করে সে কেন ফোন করেছে। উডি বলে পরের দিন লাভ ফর লাইভ ওয়েবসাইটে প্রেস কনফারেন্স আছে, সেখানে সুজানকে আসতে হবে, এটা মনে করিয়ে দিতে সে কল করেছে। সুজান তো এটা ভুলে গিয়েছিল। উডির কথা মনে পড়ায় সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এরপর বলে ঠিক আছে চলে আসবো। ফোন রাখার সময় উডি আবারও জিজ্ঞেস করে তুমি কি আসলেই ঠিক আছো। সুজান বলে সামনাসামনি দেখা হলে খুলে বলবো। এদিকে ফোন রেখে উডি ভাবতে থাকে কি হতে পারে। তখন সং গোসল করে সে পাশে বসে আর জিজ্ঞেস করে সে কি নিয়ে চিন্তা করছে। সং নিজের মনে টিভি দেখতে থাকে। তখন উডি বলে তুমি গোসলের পরে বাথরুম ঠিকভাবে গুছিয়ে রেখেছো তো। সং স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ। উডি এবার উঠে সন্দেহজনকভাবে সঙ্গের দিকে তাকাতে তাকাতে বাথরুমে যায়, গিয়ে দেখে সবকিছুই গুছিয়ে রাখা আছে। এরপর আবারও সঙের কাছে এসে সন্দেহজনক দৃষ্টিতে তাকায়। সং কিছুটা বিব্রত হয়। উডি বলে আজ তো কিছু একটা হয়েছে, তোমার অস্বাভাবিক লাগছে আমার কাছে। সং বলে আমি একদমই নর্মাল।
উডি বলে না না, কিছু তো একটা হয়েছেই। এবার সে বলতে থাকে তুমি সোফায় নর্মাল ভাবেই বসে আছো আজ। সং বলে কেন, আমার কি এভাবে ছড়িয়ে এলিয়ে বসার কথা ছিল? উডি বলে তুমি তো সেভাবেই বসতে। এবার সং বলে দেখো, তুমি আমাকে সবকিছু গুছিয়ে রাখতে বলেছ, এলোমেলো ছড়ানো বাদ দিতে বলেছ, আমিও ঠিক সেইভাবে চলার চেষ্টা করছি। উডি এবার ভাবে আসলেই তো সে জুতা কাপড়ের আলমারি সব ইদানিং গুছিয়ে রাখছে, কোনো এলোমেলো নেই। এবার উডি বলে তুমি আসলেই তাহলে বদলে নিয়েছো নিজেকে? সং বলে আমি আসলে তোমাকে শুরুতে বুঝতে ভুল করেছিলাম, পরে বুঝলাম তুমি পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন টিপটপ থাকতে পছন্দ করো, তাই আমিও নিজেকে বদলে নিলাম। এই বলে তোয়াল দিয়ে পা মুছতে শুরু করে সে। উডি বলে তোমার কথায় 100% ইমপ্রেস হয়ে গিয়েছিলাম, যদি তুমি মাথা মোছার তোয়াল দিয়ে পা না মুছতে। সং এবার একটু এগিয়ে গিয়ে বলে দেখেছো, এখনও তোমার মতো হতে পারিনি, তবে সময় দাও, আমি তোমার মনের মতো হয়ে একদম ব্র্যান্ড নিউ সং হিসেবে খুব দ্রুতই তোমার সামনে চলে আসব। উডি বলে কত তাড়াতাড়ি? সং বলে যত শীঘ্রই সম্ভব। কিন্তু এই কথা শুনে উডি কেমন একটা তাচ্ছিল ভাব করে। সিন শিফট হলে আমরা সুজাওয়ের অফিসিয়াল রুমে সুইংকে দেখতে পাই, যেখানে জিটং তার অ্যাসিস্ট্যান্ট শাওতাওকে নিয়ে হাজির হয়। সুইং স্বাভাবিকভাবে হেসে হাই হ্যালো করে। এরপর জিটং জিজ্ঞেস করে সুজাওয়ে কোথায়। সুইং বলে উনি রেকর্ড রুমে টিচারের সাথে রেকর্ডিং নিয়ে কথা বলছে। জিটং জিজ্ঞেস করে তাহলে তুমি সুজানের রেকমেন্ড করা সেই অ্যাসিস্ট্যান্ট? সুইং বলে হ্যাঁ, আজ আমার প্রথম দিন। এবার কিছুটা খোঁচা মেরে জিটং বলে তোমার বসের জন্য এখনো কফি এনে রাখুনি কেন? সুইং কিছুটা বিব্রত হয়ে বলে নিচে একটা দোকান আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। জিটং থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে সুজাওয়ের কি পছন্দ করে জানো তো? সুইং দ্রুত উত্তর দেয় ক্যাপাচিনো। কিন্তু জিটং বলে সুজাওয়ে আইস আমেরিকানো খায়, ইন্টারনেটে সব কথা বিশ্বাস করতে নেই। যাই হোক, আমার জন্য একটা নিয়ে এসো। সুইং দ্রুত গিয়ে দুটো আইস আমেরিকানো নিয়ে আসে। জিটং হাতে নিয়ে বলে আইস? ঠান্ডা কেন এনেছো? আমি কি ঠান্ডা বলেছি? সুইং বলে আপনি বললেন দুটো আনতে, আমি ভাবলাম আপনিও ঠান্ডাই খাবেন। জিটং রেগে গিয়ে বলে তুমি জিজ্ঞেস করবে না ভালো করে, যাও গরম নিয়ে আসো। সুইং আবারও দ্রুত গিয়ে আবারও হট কফি নিয়ে আসে, এটা আবার তিতে হয়ে যায়, আর আবারও ভালো করে আরেকটা আনতে বলে। শাওতাও কিনে আনার দায়িত্ব নিতে চাইলে জিটং বলে কাজ না করালে শিখবি কি করে, ওকেই আনতে দাও। আসলে জিটং রাগ ঝাড়তে চাইছিল সুইং এর উপরে, যেহেতু সুজানের সাথে সম্পর্ক রয়েছে তার। সুইং মন খারাপ করে আবারও কফি বদলে আনতে যাচ্ছিল, তখন সুজাওয়ের সাথে সে ধাক্কা খায়। সুইং সরি বলে বারবার, কিন্তু সুজাওয়ে বলে এত কেয়ারলেস কেন তুমি? এরপর সুজাওয়ে কফি মগ দেখে জিজ্ঞেস করে এই কফি কই নিয়ে যাচ্ছ? সুইং উত্তর দেয় কফি চেঞ্জ করে আনতে। সে প্রথমে জিটংকে ঠান্ডা কফি দিয়েছিল, কিন্তু তার গরম লাগবে। এরপর গরম এনে দিলে এখন সেটা নাকি তিতা হয়ে গিয়েছে। সুজাওয়ে তখন বলে আমাকে দাও এটা। এরপর কফি মগ টেবিলের উপরে রেখে শাওতাওকে উদ্দেশ্য করে বলে তোমার বসের ঠান্ডা নাকি গরম, তিতা নাকি মিষ্টি, কি কফি লাগবে তুমি কিনে এনে দাও। এরপর সুজাওয়ে কোনো কথা না বলে ফিরে যাচ্ছিল। এটা দেখে জিটং তাকে ডাক দেয়। সুজাওয়ে বলে জো সুইং আমার অ্যাসিস্ট্যান্ট, অনেক কফি বারবার পাল্টিয়ে আনার দায়িত্ব তার নয়। এরপর একজন এসে বলে রেকর্ডিং রুম রেডি হয়ে গিয়েছে। সুজাওয়ে তখন সুইংকে ডেকে নিয়ে সেখানে চলে যায়। এদিকে প্রেস কনফারেন্সে যাবার আগে মেকআপ রুমে বসে সুজান বারবার শিওনকে কল আর মেসেজ করে যাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই, রিপ্লাইও নেই। এবার তার ডেবিল আত্মা বলে সে হুট করে চলে গেল, এখন মেসেজ বা কলের উত্তরও দিচ্ছে না, আসলে তার মনে তুমি আর নেই। এসব শুনে সুজান আরও বেশি আপসেট হয়ে যায়। এরপর উডি ডাকতে আসে, কারণ ক্যামেরা সাংবাদিক সব কিছুই রেডি। সুজান যখনই কনফারেন্স রুমের দিকে যাচ্ছিল, তখন উডি স্মরণ করিয়ে দেয় যদি সাংবাদিকেরা রিলেশনশিপ নিয়ে কিছু জিজ্ঞেস করে এড়িয়ে যেতে হবে, সিঙ্গেল আছে এটা বলা যাবে না, সত্য যেন ফাঁস আবার হয়ে না যায়। সুজান বলে কি আর ফাঁস হবে, এখন আমি সিঙ্গেলই। উডি এই কথার মানে বুঝতে না পেরে অবাক হয়। সুজানের এই অনুষ্ঠান হাসপাতালে অনেকেই দেখছিল, আর এটা শিওন ডিউটি করতে করতে কান পেতে শুনছিল। সুজান প্রেম ভালোবাসা নিয়ে আর এই ওয়েবসাইট রিলিজ করা নিয়ে নানা কথা বলে। তখন একজন জিজ্ঞেস করে আপনি কি আপনার মিস্টার রাইটকে পেয়েছেন? সুজান তো অনেকক্ষণ চুপ থাকে, কারণ সিঙ্গেল আছি বলতেও তার কষ্ট হচ্ছিল, কিন্তু চুক্তির খাতিরে সে বলে আমি এখনো সিঙ্গেল। এটা শুনে শিওনের কলম কিছুক্ষণ থেমে আবারও চলে, যেন শিওন এটাকে পাত্তাই দিল না। রাউন্ড ডিউটি শেষ করে বের হতেই এক ডাক্তার ছুটে এসে বলে ডাক্তার ঝো, পাহাড়ে যে মেডিকেল টিম যাবে ডাক্তার উডি যেতে পারবে না, সে আমাকে জিজ্ঞেস করতে বলেছে আপনি ফ্রি আছেন কিনা বা যেতে পারবেন কিনা। শিওন এক কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে সুজাওয়ে গেম খেলছিল, কিন্তু হেরে যাচ্ছিল। সুইং এক কাপ চা এনে খেলা দেখতে দেখতে জিজ্ঞেস করে এই গেমের নাম কি জিয়াং শাও? সুজাওয়ে জিজ্ঞেস করে কি বললে?
রেকর্ড সেশন নিয়ে? সুইং বলে না না, আপনি হানিটি আনতে বলেছিলেন, সেটা এনেছি। এরপর সুজাওয়ে ধন্যবাদ বললে সুইং তাকে আজকের দিনে অনেক হেল্প করার জন্য ধন্যবাদ জানায়, কারণ প্রথম দিন হিসেবে সে অনেক উল্টাপাল্টা করে ফেলেছে হয়তো। সুজাওয়ে বলে জিটংয়ের কথা মনে নেওয়ার দরকার নেই, ও উল্টাপাল্টা অনেক কিছু বলে। এরপর দেখা যায় শিয়ং হাসপাতাল থেকে বের হচ্ছে আর উদাস মনে কি যেন একটা ভাবছে। সাথে আরেকজন ডাক্তার ছিল, সে বলে ডাক্তার ঝো, তাহলে আমি ব্যাগ গুছাতে যাই, আপনিও যান, আমাদের স্টেশনে দেখা হবে। এরপর যে যার মতো চলে যায়। অন্যদিকে কনফারেন্স শেষ করে সুজান দ্রুত বাড়ি চলে আসে শিয়নের। এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু শিয়ন কোথাও নেই। তখন সুইং বের হয়ে জিজ্ঞেস করে সুজান এসেছে, কিন্তু এত ব্যস্ত কেন, কোনো সমস্যা কিনা? সুজান জিজ্ঞেস করে তোমার ভাই কোথায়? সুইং বলে সে একটু আগে এসেছিল, আবার বেরিয়ে গেছে। সুজান জিজ্ঞেস করে কই গেছে, কিছু জানো? সুইং বলে পাহাড়ের মানুষের মেডিকেল ট্রিটমেন্ট দিতে যে টিম গেছে তাদের সাথেই সে গেছে। সুজান জিজ্ঞেস করে কিছু বলে গেছে কিনা, কিন্তু সুইং বলে কিছুই সে বলে যায়নি তেমন। এরপর জিজ্ঞেস করে তোমাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? ভাইয়া কাল একা ফিরে আসলো, রুমে দরজা বন্ধ করে একা একা কি করলো, কোনো কথাই বলল না। সুজান কথার উত্তর না দিয়ে ঘরের মধ্যে চলে যায়। সুইং একা একাই বলে দুজন অনেক অদ্ভুত। এরপর সুজান ব্যাগ গুছিয়ে নিয়ে বের হয়। সুইং কিছু জিজ্ঞেস করলে বলে বাড়ি ফিরে যাচ্ছি। সুইং কিছুটা অবাক হয়। সুজান যায় উডির বাসায়। সেখানে মদ খেয়ে এক পর্যায়ে মাতাল হয়ে উল্টাপাল্টা বলতে থাকে। উডি বলে শিয়ন হুট করে বেরিয়ে চলে গেছে, এখন মেসেজ কল কোনো কিছুরই উত্তর দিচ্ছে না, আবার এখন কেন পাহাড়ে চলে গেল, হঠাৎ করে কি এমন হলো তার? সে তো এমন স্বভাবের না। সুজান বলে আমি তার ফিয়ন্সি হয়ে বুঝতে পারলাম না কি হলো, তুমি যদি বের করতে পারো তাহলে তুমি তার বউ। উডি বলে আমার এত শখ নাই। সুজান বলে তুমি শাওয়াং সংকে ভালোবাসো তাই না? উডি বলে তারা দুজন বেস্ট ফ্রেন্ড। আজকাল সং উল্টাপাল্টা আচরণ করছে, বেশিরভাগ সময় ঘরে থাকছে, শিয়নের মতো সব জায়গায় ফোন নিয়ে যাচ্ছে, বেশিরভাগ সময় ফোন সামনে রিসিভ করছে না, বাইরে বা বাথরুমে গিয়ে রিসিভ করছে। সুজান বলে আর জিজ্ঞেস করলে বলছে কাজের ফোন তাই না, অভিনন্দন। সুজান মাতাল হয়ে কেন অভিনন্দন দিল সে নিজেও জানে না, কিন্তু এতে উডি আপসেট হয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। রাতের বেলা সুইং কম্পিউটার গেম খেলছিল আর লাইভে টিমের সাথে কথা বলছিল। গেম খেলতে খেলতে জিতে যাবার পর যখন কম্পিউটার বন্ধ করতে যাবে তখন একটা ফাইল তার কাছে অচেনা লাগে। ওপেন করলে দেখা যায় সুজানের সেই ভিডিও ক্লিপ। সুইং ভাবে কাল ভাইয়া তাহলে এটাই দেখছিল, এর জন্যই ভাইয়া এত অদ্ভুত আচরণ করছিল। সুজানকে কল করে জানাতে হবে, কিন্তু সুজান ড্রিঙ্কস করে বেহুশ। সকালে ফোন ধরে সুইং বলে অবশেষে ফোনটা ধরলে, ভাইয়া কেন এমন আচরণ করছে আমি বের করেছি। সুজান কারণ জানতে চায়, তখন সুইং বলে আমি ভিডিও দিচ্ছি, তুমি নিজেই দেখে নাও। এরপর সুজান ভিডিও দেখে বুঝতে পারে একটা চরম ভুল বোঝাবুঝি হয়েছে তাদের, এটা মেটাতেই হবে যেভাবেই হোক। শিয়নকে ব্যাখ্যা না করলে সে ভুল বুঝবে। এবার সুজান সিদ্ধান্ত নেয় সে নিজেই পাহাড়ে যাবে। ব্যাগ গোছাতে গোছাতে উডিকে সে কল করে। উডি বলে পাগল হয়েছো, কাজের কি হবে? সুজান বলে ম্যানেজ করে নাও, কিন্তু এটা আমার কাছে ইম্পর্টেন্ট, তুমি আমাকে ঠিকানা ম্যানেজ করতে হেল্প করো, আর সংকে এই ব্যাপারে আসলে জিজ্ঞেস করে ঠিকানাটা নিয়ে নাও। উডি বলে আমাকে মেরেই ফেলবে মনে হয়। সুজান বলে পারলে হেল্প করো, না হলে চুপ থাকো। এই বলে সে ফোনটা কেটে দেয়। উডি এবার সঙের কাছে যায়। সং ফোনে কথা বলছিল। উডিকে দেখে সং ফোন রেখে নানা অজুহাতের গল্প দেয়, কিন্তু উডি শুধু শিয়নের পাহাড়ের ঠিকানাটাই চায়। এদিকে সুজানের ডেবিল আত্মা তো খোঁচা মারতে শুরু করে, লাভ হবে না, সে তোমার কেয়ার করে না, এখন তো আরো ভালোবাসবেই না, এসব ইত্যাদি ইত্যাদি বলতে থাকে সে। এর মধ্যে উডি লোকেশন পাঠিয়ে দেয় আর সুজান বেরিয়ে পড়ে। ডেবিল আত্মা বাধা দেয়, কিন্তু সুজান তাকে লাথি মেরে বেরিয়ে আসে। এরপর আমরা শিয়নকে দেখতে পাই যে টিমের সাথে পাহাড়ের এলাকায় ক্যাম্পিং করে লোকেদের চিকিৎসা দিচ্ছে। সেখানে অনেক রোগীও আসছে, অন্যান্য ডাক্তারও আছে, আর কিছু স্টাফও আছে যারা রান্না করতে ব্যস্ত। শিয়ন এখানে বেশ কয়েকজনকে চিকিৎসা করে রিপোর্ট দেখে বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ায়। তখন ফোনে মেসেজ আসে, মেসেজ করেছে সুজান, তাতে লেখা ছিল তুমি জিনিসটা ভুল বুঝেছো, আমি আসতেছি ব্যাখ্যা করতে। শিয়ন পাল্টা মেসেজ দেয় কি করতে চাও, উল্টাপাল্টা কিছু করে বসো না আবার। শিয়ন মেসেজ দিয়েই থেমে থাকে না, কল দেয় কিন্তু নাম্বার বন্ধ। এদিকে আকাশে ঝড় উঠে আসছিল। তখন সুইং বসে ম্যাগাজিন পড়ছিল, তখন তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সে চেক করে দেখতে পায় ঝড়ের সতর্ক বার্তা। সুইং চিন্তায় পড়ে যায়, সুজান তো বের হলো, আর এখনই ঝড় শুরু হতে হবে। এরপর সুইং মেসেজ করে সুজানকে, তারপর কল করে কিন্তু নাম্বারটা বন্ধ ছিল। সে চিন্তায় পড়ে যায়। তখন সেখানে সুজাও এসে জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা। সুইং বলে পারিবারিক ব্যাপার। এরপর সুজাও তাকে কাজের ফাইল ধরিয়ে দেয় আর তার সাথে আসতে বলে। এদিকে দেখা যায় ঝুম বৃষ্টি ঝড় শুরু হয়ে গিয়েছে। তাঁবুর মধ্য থেকে শিয়ন বারবার সুজানকে কল করছে, কিন্তু ফোনটা এখনো বন্ধ।
বৃষ্টি হচ্ছে সেরকম হারে একজন ডাক্তারকে খোঁজ আনতে পাঠিয়েছিল শহরে হোস্টেলে কেউ উঠেছে কিনা, কিন্তু সে খবর দেয় কেউ এখানে আসেনি। শিওন চিন্তায় পড়ে যায়। এর মধ্যে হঠাৎ একটু পর পর এলাকায় আহত লোকেরা আসতে থাকে। ঝড়ের মধ্যে বাইরে ছিল, হয়তো পড়ে গিয়ে বা পাহাড় ধসে আহত হয়েছে, কারোর পা, কারোর মাথা, কারোর হাত। তো ডাক্তার নার্স মিলে তাদের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে একের পর এক আহত লোকেদের সেবা করে সুস্থ করতে করতে সন্ধে হয়ে রাত গড়িয়ে যায়। শিওন এবার এলাকার প্রধান মিস্টার লিওর সাথে কথা বলে রাস্তাঘাটের কি অবস্থা জানতে চায়। মিস্টার লিও জানায় অতিরিক্ত ঝড় বৃষ্টিতে রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে, শহরে যাবার বা আসার কোনো পথই নেই। শিওন অন্য কোনো পথ আছে কিনা জিজ্ঞেস করে। মিস্টার লিও বলে অনেক ঘুরিয়ে সেই পথ আর বিপজ্জনকও বটে। এত কিছু জিজ্ঞেস করায় মিস্টার লিও জানতে চায় ডাক্তার ঝোঁকি ফিরে যেতে চান কিনা। শিওন বলে আমার একটা ফ্রেন্ড আসছে, সে রাস্তায় আছে। মিস্টার লিও বলে এখন আসা অসম্ভব, ভালো সময়ে রাস্তা দিয়ে চলা যায় না, আর কালকের অবস্থা তো দেখলেন, এই অবস্থায় রাস্তা দিয়ে চলাই যাবে না, তাই কারো পক্ষে আসা যাওয়া সম্ভব না। শিওন চিন্তা করতে থাকে কি করা যায়। এদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত সব একসাথে হচ্ছে। শিওন বারবার কল করেও সুজানের ফোন খোলা পাচ্ছে না। রোগীদের অবস্থা দেখে শিওন সিদ্ধান্ত নেয় সে নিজেই বের হবে। এবার সে রেইনকোট নিয়ে গায়ে জড়িয়ে বের হতেই যায়, তখন একটা মেয়ে এসে জিজ্ঞেস করে আপনি কি বাইরে যাচ্ছেন? বাইরে যাওয়া কি জরুরি? শিওন বলে জরুরি। মেয়েটা আবারও জিজ্ঞেস করে ফ্রেন্ডকে আনতে যাচ্ছেন? সে কি খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ড? শিওন উত্তর দেয় খুবই গুরুত্বপূর্ণ। এবার শিওন বেরিয়েই যাবে, কিন্তু তখনই এক নার্স এসে বলে এক রোগীর ইনফেকশন সিমটম দেখা দিচ্ছে। শিওন একবার বাইরে দেখে আর একবার নার্সের দিকে। কেয়ার করা ডাক্তারদের এটাই জীবন। নিজের মানুষ বিপদে থাকলেও তাকে আগে রোগীর সেবা করতে হবে। তাই শিওন ফিরে আসে, আর একটু আগের মেয়েটা অবাক হয়ে শিওনের দিকে তাকিয়ে থাকে। এরপর তাদের চিকিৎসা করতে করতে রাত পার হয়ে সকাল হয়ে যায়। এখন বৃষ্টি নেই বলে চলে। রাতে সে মেয়েটাকে একটা রোগীর পাশে বসে ঘুমিয়ে পড়তে দেখা যায়। শিওন একটা জ্যাকেট মেয়েটার গায়ে জড়িয়ে দেয়। মেয়েটা ঘুম থেকে উঠে গায়ে জ্যাকেট দেখে আর শিওনের দিকে তাকায়। শিওন তাকে ইশারায় আর একটু রেস্ট নিতে বলে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে ইমপ্রেস হয়ে গিয়েছে, আর এখানে সে মুচকি হাসিও দেয়। এদিকে মিস্টার লিও খবর নিয়ে আসে হোস্টেলে কেউ ওঠেনি এখনো। শিওন এবার আরো উদ্বিগ্ন হয়ে যায়। এবার শিওন রিকোয়েস্ট করে মিস্টার লিওকে অন্য পথ দিয়ে তাকে নিয়ে যেতে, কিন্তু মিস্টার লিও বলে এটা খুবই রিস্কের, এটা করা ঠিক হবে না। শিওন তো নাছোড়বান্দা, তাকে তো সুজানকে খুঁজে বের করতেই হবে। মিস্টার লিও বলে আপনি তো জানেন না সে কোথায়, আর যদি জানেন তাহলে তো বুঝতেই পারছেন এই পথে আসা যাওয়া সম্ভব নয়। শিওন তাও রিকোয়েস্ট করে। অবশেষে মিস্টার লিও রাজি হয় আর বলে আপনি আমাদের ফ্যামিলির জন্য, এখানকার সবার জন্য এত কিছু করছেন, আপনার জন্য আমাদের কিছু করা উচিত। এরপর শিওন অন্য ডাক্তার নার্সদেরকে ডেকে বলে রোগীদের অবস্থা এখন স্টেবল আছে, আর আমি ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি। তারাও বলে তারা এদিকটা সামলে নেবে। এরপর শিওন যখন মিস্টার লিওর সাথে যাবার জন্য রওনা দেয়, তখন ট্র্যাক্টর করে কেউ একজন মাথা ঢেকে আসছিল। সবাই ভাবে আবারও হয়তো একটা আহত রোগী। সবাই এগিয়ে আসা ট্রাক্টরের দিকে তাকিয়ে থাকে। ট্রাক্টর এসে থামে, আর সেখান থেকে একজন কাদামাটি মাখা অবস্থায় খালি পায়ে একদম পাগলের বেশে নামতে থাকে। শিওন যেন কোনো এক আশায় সেদিকে তাকিয়েছিল। এরপর দেখা যায় সেই পাগলের মতো কাদামাটি মাখা খালি পায়ের মানুষটা আর কেউই নয়, সুজানি ছিল। আর এখানেই এই ড্রামাটার এই পর্বটা শেষ হয়ে যায়। তো সুজান কিভাবে এখানে এসে পৌঁছালো, আর সে কি পারবে শিওনকে ওই ভিডিওটার ব্যাখ্যা করতে? এইসব প্রশ্নের উত্তর জানতে আর পরে কিভাবে দেখার জন্য আমাদের সাথেই থাকুন, আর আমাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।